আজ আমি এক্সপ্লেন করব নকশাল আন্দোলনকে কেন্দ্র করে নির্মিত হওয়া কাবেরী অন্তর্ধান সিরিজটি। প্রতিশোধের আগুন খুবই ভয়ঙ্কর, আর এই আগুন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে পুরো একটা পরিবারকে। সেই সাথে একটা মেয়েও তার শারীরিক চাহিদা পূরণের জন্য গোটা পরিবারকে নিমেষেই ধ্বংস করে দিতে পারে। বুঝতে পারছেন না তো কিভাবে? তাহলে চলুন আজকের গল্পটির গভীরে যাওয়া যাক, যেখানে প্রতিশোধ এবং চাহিদার কারণে গোটা পরিবারকে ধ্বংসের মুখে পড়তে হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে এক্সপ্লানেশন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা হাতিবাগানে একটা 4 রাস্তার বাগানের ভেতর থেকে একটা গাড়িকে দেখতে পাই। এই গাড়িটা মাঝ রাস্তায় আসতেই হঠাৎ করে দূর থেকে দেখতে পাই একটা লোক তার ভ্যানের তরকারি পড়ে যাওয়ার সেগুলো উপরে তুলছিল। তাই তাদের গাড়িটা থামিয়ে দেয়। গাড়ির ভেতর থেকে নয়নতারা নামে এক মহিলা বেরিয়ে আসে তাকে সাহায্য করার জন্য। ঠিক সেই সময় সেখানে একটা পুলিশের গাড়িও আসে। এই গাড়ির ভেতরে ছিল পুলিশ অফিসার প্রীতম। সেও তাদেরকে দেখে বাইরে বেরিয়ে আসে। তখন সেখানে পুলিশ অফিসার কথায় কথায় নয়নতারা পরিচয় জানতে পারে। সে ওসি মিনময়ের স্ত্রী। ওই ওসি মারা গেছে 1 বছর আগে। তার খুনের তদন্ত এখনো চলছে। প্রীতমকে নিয়ে এই পর্যন্ত 3 জন অফিসার এই কেসটা তদন্ত করেছে, কিন্তু কেউই কেসটা শেষ করতে পারেনি। প্রীতম নয়নতারাকে কথা দেয় এবার সে আসল অপরাধীকে গ্রেফতার করে শাস্তি দিবে। তারপর সে এখান থেকে চলে যায়। এখানে আমরা ফ্ল্যাশব্যাকের খুনের দিনের সিন দেখতে পাই, যেখানে নয়নতারা তার স্বামীর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে। কিছুক্ষণ পর সেখানে পুলিশ এসে অনেক খোঁজাখুঁজি করে সেখানে একটা চিঠি পায়। চিঠি পড়ে বুঝতে পারে এটা কাবেরীর লেখা। কাবেরী চিঠিতে লিখেছে অনি ও তার স্বামী অনেক ভালো একজন মানুষ। সে অনির উপর অনেক অন্যায়ভাবে অত্যাচার করেছে এবং সে অনির স্ত্রী হওয়ার যোগ্য নয়, যার কারণে সে এখন তাকে মুক্ত করে অনেক দূরে চলে যাচ্ছে। কেউ যেন তাকে খোঁজার চেষ্টা না করে। তাছাড়া তাদের মেয়েও এখন অনেক ছোট। সে বড় হয়ে তার মার কথা পুরোপুরি ভুলে যাবে। এইভাবে একসাথে 2 ভাই বোনের চরম পরিণতি দেখতে পায়। মৃন্ময় মারা যায় আর কাবেরী কোথাও একটা কাউকে কোনো কিছু না জানিয়ে চলে যায়। সিন বর্তমানে আসলে দেখতে পাই নয়নতারা অর্ঘ্যর বাড়িতে এসেছে। এই অর্ঘ্য হলো একজন পেইন্টার। আজ মিনময়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অর্ঘ্য মিনময়ের একটা পেইন্টিং করেছে। এরপর আবারও সেই মৃত্যুদিনের ঘটনা দেখানো হয়। আজকের এই গল্পে বেশ কয়েকবার অতীতের সিন দেখানো হবে। খুনের দিন মিনময়ের লাশ পুলিশ নিয়ে যাওয়ার সময় সেখানে গাড়ি নিয়ে অর্ঘ্য আসে, আর মিনময়ের লাশ দেখতে পেয়ে অনির কাছে জানতে চাই এসব কিছু কি করে হলো। তখন অনিও বলে আমরা কেউই বাড়ি ছিলাম না, তাই জানি না এই হত্যাকাণ্ড কিভাবে ঘটলো। তারা প্রথমে ভেবেছিল এটা হয়তো নকশাল বাহিনীর কাজ। ঠিক সেই সময় একজন পুলিশ এসে অনিওর কাছে কাবেরীর একটা ছবি চায়, কারণ তার ভাইয়ের মৃত্যুর পর থেকে তার আর কোনো খোঁজ নেই। তাই পুলিশ প্রাথমিকভাবে মিনময়ের খুনের জন্য কাবেরীকে দায়ী করে। এরপর সেখানে মৃন্ময়ের একমাত্র ছেলে অরণ্য আসে, আর বাবার মৃত্যুতে সে কান্নায় ভেঙে পড়ে। হ্যালো এভরিওয়ান, মোস্টে আমার অভিজ্ঞতা আসলেই দারুণ। এখানে বিনোদনের দুনিয়া একদম অন্যরকম। আমার সবচেয়ে পছন্দের একটি গেম হলো প্লিঙ্কো। এর মজাটা বলে আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাই না। ট্রাস্ট মি, এটি আপনাকে দেবে নতুন এক অভিজ্ঞতা। আপনি যদি গেমিং পছন্দ করেন তাহলে মোস্টে রয়েছে দারুণ সব ইন্টারঅ্যাক্টিভ গেম। এখানেই পাবেন লোভনীয় রিওয়ার্ড ও আকর্ষণীয় সুযোগ। মোস্টে রয়েছে বিকাশ, নগদ, রকেট উপায় এবং অন্যান্য অনলাইন পেমেন্ট অপশন, যা দিয়ে সহজেই লেনদেন করা যায়। সঙ্গে আছে 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট। এই প্ল্যাটফর্মে লাইভ ইভেন্ট স্ট্রিমিং দেখার সুযোগও রয়েছে। নিচে দেওয়া আমার প্রোমো কোড MTTV ইউজ করে রেজিস্ট্রেশন করুন এবং প্রথম ডিপোজিটে পেয়ে যান বিশেষ অফার ও ফ্রি স্পিন। ডোন্ট মিস দ্য এক্সাইটিং অপরচুনিটি। এরপর দিন বর্তমানে আসলে দেখা যায় মিনময়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাদের বাড়িতে একটা সভার আয়োজন করা হয়। সেখানে অর্ঘ্য এসেছিল, কারণ অর্ঘ্য মৃন্ময়দের পরিবারের অনেক পুরনো ফ্রেন্ড। সবকিছুতেই অর্ঘ্য তাদের পাশে থাকে। এমন সময় সেখানে পুলিশ অফিসার প্রীতমও আসে। প্রীতমকে এই অনুষ্ঠানে দাওয়াত করা হয়নি, তবুও সে মৃন্ময়কে শ্রদ্ধা জানাতে এখানে এসেছে। তো অনুষ্ঠানের এক পর্যায়ে নয়নতারা তার হাজবেন্ড মৃন্ময়কে নিয়ে অনেক কথা বলতে গিয়ে ইমোশনাল হয়ে যায়, তাই সে আর বেশি কিছু বলতে পারে না। এরপর অরণ্যকে তার বাবার সম্পর্কে কিছু বলতে বলা হলে সে দেখা যায় খুবই বিরক্ত প্রকাশ করে আর বলে আমার মা যেটা বলেছে সেটাই সত্য। এ থেকে বোঝা যায় মৃন্ময়ের সঙ্গে তার ছেলের সম্পর্ক তেমন একটা ভালো ছিল না। এরপর অর্ঘ্য অফিসার প্রীতমকে রিকোয়েস্ট করে বলে এ পর্যন্ত কোনো অফিসারই এই কেস শুরু করতে পারেনি, আপনি কিছু একটা করুন।
তখন প্রীতম সবাইকে কথা দেয়, আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এই কেসের শেষ দেখে নিব। সেই সাথে সেখানে কাবেরীর কথাও বলা হয়, তাকেও এই 1 বছর যাবৎ কোথাও খুঁজে পাওয়া যায়নি। তারপর ফ্ল্যাশব্যাকে কাবেরীর হারিয়ে যাওয়ার আগের ঘটনা দেখতে পাই। একদিন কাবেরী অর্ঘ্যর বাসায় আসে, কারণ অরণ্য অর্ঘ্যর কাছে পেইন্টিং শিখত। প্রথমে তারা দুইজন আপনি আপনি করে কথা বলতো। তখন অর্ঘ্য কাবেরীকে তুমি বলে ডাকতে বললে তার পরের দিন কাবেরী এসে বলে, আমারও ছবি আঁকতে ভীষণ ভালো লাগে। অর্ঘ্য এই কথা শুনে কাবেরীকে তার কাছে ছবি আঁকা শিখতে আসতে বলে। বর্তমানে আসলে অর্ঘ্য প্রীতমকে বলে, কাবেরী ছিল খুব মিশুক টাইপের একটা মেয়ে, খুব অল্প সময়ের ভিতর সবার সঙ্গে মিশে যেতে পারত। এরপর তারা একসঙ্গে বসে কথা বলার সময় প্রীতম বলে, যেহেতু মৃন্ময়ের খুনের দিন থেকেই কাবেরী নিখোঁজ, সেহেতু সন্দেহ কাবেরীর দিকে যাবে, এটাই স্বাভাবিক। তখন অর্ঘ্য বলে, আমি কাবেরীকে যদি না চিনতাম তাহলে হয়তো বিশ্বাস করে নিতাম, এমন কাজ কখনোই সে করতে পারে না। এসব কথা শুনে অমিয় বলে, একটা প্রফেশনাল সিরিয়াল কিলারও তো এতটা ক্যালকুলেট করে কখনো খুন করতে পারে না। তবে আমি বলবো কাবেরী খুব ভালো ছিল, সে সবসময় নতুন নতুন কিছু শিখতে চাইতো, যার কারণে অর্ঘ্যর কাছে এসে পেইন্টিং শিখছিল। তাছাড়া তাদের সবসময় বলতো এই বাড়িতে তার দম বন্ধ হয়ে আসে, নতুন কিছু শেখার জন্য সে হয়তো এখান থেকে চলে গেছে। তো যাই হোক, এরপর আবারও আমরা অতীতের সিন দেখতে পাই। একদিন মৃন্ময় তার পুরো ফোর্স নিয়ে অর্ঘ্যর বাড়িতে রেড করতে এসেছিল, কারণ সে আগে থেকে জানতে পেরেছিল অর্ঘ্য নকশাল বাহিনীর হয়ে কাজ করে। কিন্তু এখানে এসে সন্দেহ করার মতো কোনো কিছুই দেখতে পায় না, বরং দেখতে পায় পরিবেশ স্বাভাবিক। অর্ঘ্যর স্টুডেন্টরা সবাই তাদের পেইন্টিংগুলো খুব মনোযোগ দিয়ে শিখছে। তারপর অর্ঘ্যর স্টুডেন্ট চলে গেলে সে মৃন্ময়কে বলে, উল্টাপাল্টা খবর পেয়ে আমার স্টুডেন্টের সামনে আমাকে অপমান করা একদমই ঠিক হয়নি। তখন মৃন্ময় বেশ রাগ করে বলে, এটা আমার ডিউটি, আর একদিন আমি সত্যি নকশাল বাহিনীকে হাতে নাতে ধরব। এরপর মৃন্ময় পেইন্টিংগুলো দেখতে দেখতে তার ছেলের আঁকা একটা পেইন্টিং সেখানে দেখতে পাই। এই পেইন্টিংটা দেখার সময় অর্ঘ্য মৃন্ময়কে বলে, আপনার ছেলে খুব ভালো পেইন্টিং করে। এরপর মৃন্ময় সেখানে তার বোন কাবেরীর একটি অর্ধেক আঁকানো পেইন্টিংও দেখতে পায়। তখন মৃন্ময় অবাক হয়ে জিজ্ঞাসা করে, কাবেরী কেন ছবি এঁকেছে? তখন অর্ঘ্য বলে, আমি ওকে ধীরে ধীরে একটু একটু করে চিনতে পেরেছি, ও অনেক ট্যালেন্টেড। ওকে যদি ভালোভাবে শেখানো হয় ও ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবে। ও যদি কলকাতা চলে যায় তাহলে ওর অনেক পরিচিতি বাড়বে, অনেক সুনাম অর্জন করতে পারবে। এরপর আবার বর্তমানে দেখা যায় প্রীতম গাড়িতে করে অর্ঘ্যকে তার বাড়িতে ছেড়ে দিচ্ছিল। গাড়িতে আসার সময় প্রীতম বলে, আমি একদিন সময় করে আপনার বাড়িতে আসব। তখন অর্ঘ্য বলে, কোনো সমস্যা নেই, আপনি যখন খুশি তখনই আমার বাসায় আসতে পারেন। মাঝপথে আসতে তাদের পথের সামনে অনেকগুলো বড় বড় পাথর থাকতে দেখে প্রীতম এক প্রকার বাধ্য হয়ে তার গাড়িটা থামিয়ে দেয়। ধারণা করে এটা নিশ্চয়ই নকশাল বাহিনীর কাজ, তাই সে আশেপাশে নকশালদেরকে খুঁজতে থাকে। তখন অর্ঘ্য গাড়ি থেকে নেমে নির্ভয়ে সেই পাথরগুলো পথ থেকে তুলে নিয়ে সাইডে ফেলে দেয়। পরের দিন প্রীতম কথা মতো গোকুল নামের একজন গোয়েন্দা এখানে এসে হাজির হয়, তার সঙ্গে তার পোষা কুকুরও ছিল। এদিকে দেখা যায় নয়নতারা অরণ্যকে খাবার টেবিলে বসে জিজ্ঞাসা করে, কাল অনুষ্ঠানে কেন তুমি তোমার বাবাকে নিয়ে কোনো কিছু বললে না, আর সবার সামনে এমন আচরণ কেন করলে? তখন অরণ্য বলে, বাবার আচরণ আমার কখনোই ভালো লাগতো না, সে আরো অনেক পরিচিতদের নকশাল বাহিনী চিন্তা করে ইনকাউন্টার করেছে। এসব কারণে অরণ্য কখনোই তার বাবাকে পছন্দ করতো না। এই বলে সে এক পর্যায়ে খাবার টেবিল থেকে উঠে চলে যায়। এমন সময় তাদের বাড়ির কাজের লোক এসে নয়নতারাকে বলে, আপনার সঙ্গে কেউ একজন বাইরে থেকে দেখা করতে এসেছে। নয়নতারা বাইরে বেরোলে দেখতে পায় গোকুল এসেছে। নয়নতারা আগে থেকেই গোকুলকে চিনত, কেননা গোকুল তার হাজবেন্ডের এই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব ছিল। এখন বদলি হয়ে অন্য জায়গায় চলে গেছে, আর আবারও প্রীতমের কথাতে এই গ্রামে এসেছে গোয়েন্দা অফিসার হয়ে। অন্যদিকে পথে আসার সময় অর্ঘ্যর সাথে অনিয়র দেখা হয়। অনিয় অর্ঘ্যকে বলে, আবারও গোকুল ফিরে এসেছে এই কেসের তদন্ত করতে। এখন সে তাদের বাসায় বসে আছে, যার কারণে সে এখন দ্রুত বাসায় ফিরে যাচ্ছে। এই কথাটা শুনে অর্ঘ্য বেশ চিন্তিত হয়ে যায়। অর্ঘ্যর এমন চিন্তিত হওয়ার কারণ আমরা একটু পরেই জানতে পারবো। এরপর গোকুল নয়নতারার কাছে এসে জানতে চায় তার সঙ্গে তার ননদের সম্পর্ক কেমন ছিল। নয়নতারা বলে, আমার সাথে ননদের খুবই ভালো সম্পর্ক ছিল। তারপর তার স্বামী সম্পর্কে জানতে চায়, বলে, আপনার সাথে আপনার স্বামীর সম্পর্ক কেমন ছিল? নয়নতারা বলে, আমার স্বামীর সাথেও আমার সম্পর্ক খুবই ভালো ছিল। এরপরে গোকুল জিজ্ঞাসা করে, প্রথমে আপনার ছেলে অরণ্যকে আপনি অর্ঘ্যর কাছে ছবি আঁকতে নিয়ে যেতেন, পরবর্তীতে কেন আপনার বদলে আপনার ননদ অর্থাৎ কাবেরী অরণ্যকে অর্ঘ্যর কাছে নিয়ে যেত?
এই কথায় নয়নতারা বেশ ঘাবড়ে যায়। এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় একদিন অর্ঘ্য নয়নতারাকে সামনে বসিয়ে রেখে তার ছবি পেইন্ট করছিল। এমন সময় সেখানে গোকুল এসে হাজির হয়। আর গোকুলকে এইভাবে হঠাৎ দেখতে পেয়ে তারা দুইজনই খুবই অপ্রস্তুত পরিস্থিতিতে পড়ে যায়। তখন গোকুল জিজ্ঞাসা করে, কাবেরী কি কোনো মডেল যে তার ছবি এভাবে আঁকা হচ্ছে? এই কথা শুনে কাবেরী আর অর্ঘ্য অনেক রেগে যায় আর গোকুলকে কথা শোনাতে শুরু করে। এমন কথা শুনে গোকুল বুঝতে পারে কাবেরীর সাথে অর্ঘ্যর সম্পর্ক আছে। সেই সাথে বুঝতে পারে অর্ঘ্য নকশাল বাহিনীর লোক। সবকিছুতে অর্ঘ্য অনেক বিরক্ত হয়ে যায়। তাই সে থানায় গিয়ে মৃন্ময়ের কাছে এই ব্যাপারে অভিযোগ করে বলে, আমার বাসায় অফিসার গোকুল হুটহাট করে চলে আসে, এটা আমার মোটেও পছন্দ নয়। আপনারা যদি আমাকে নকশাল বাহিনী মনে করেন তাহলে খুবই ভুল করছেন, কেননা আমার রাজনীতির প্রতি কোনো ইন্টারেস্ট নেই। ঘটনা দেখে বোঝা যায় অর্ঘ্য আর কাবেরী একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে। তো যাই হোক, রাতে দেখা যায় মৃন্ময় খুব রাগ হয়ে বাসায় ফিরে। তখন তাকে নয়নতারা জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন মৃন্ময় বলে সে গোকুলের কাছ থেকে জানতে পেরেছে অর্ঘ্য পেইন্টিং শেখানোর নাম করে সেখানে কি কি খারাপ কাজ করে, এমনকি কাবেরী ও নকশাল বাহিনীর সাথে যুক্ত হতে পারে। তখন নয়নতারা তাকে বুঝিয়ে বলে, কাবেরীর বিষয়টা তুমি অমিয়র উপর ছেড়ে দাও, ওরা দুজনেই বিষয়টা বুঝে নিবে। তবে মৃন্ময় অমিয় আর কাবেরীকে একসঙ্গে বসিয়ে বলে কাবেরী যেন আর কখনো অর্ঘ্যর বাড়িতে না যায়। তখন কাবেরী বলে ওঠে, আমার হাজবেন্ড তোমার মতো নয়, আমাকে কোনো কাজে বাধা দিবে না। তাছাড়া আমার অর্ঘ্যর বাড়িতে যেতে ভালো লাগে, ওর পেইন্টিং দেখতে ভালো লাগে। এই কথা শুনে মৃন্ময় বলে ওঠে, তোর আর্ট ভালো লাগে নাকি আর্টিস্টকে ভালো লাগে? এমন সময় নয়নতারা বলে, তোমরা এসব কি কথা বলছো? এসব কথা শুনলে অন্য কেউ কি মনে করবে? তখন কাবেরী বলে, আমি না হয় আর্ট শিখতে যাই, কিন্তু বৌদি ওখানে কি করতে যাই? আর অর্ঘ্যর জন্য প্রায় খাবার রান্না করে আমাকে দিয়ে পাঠায় কেন? এখান থেকে বোঝা যায় অর্ঘ্যর সঙ্গে এই নয়নতারারও কোন একটা সম্পর্ক আছে। এসব কথার এক পর্যায়ে নয়নতারা বলে, তুমি রাগের মাথায় উল্টাপাল্টা বলছো, এখন ঘরে যাও, গিয়ে রেস্ট করো। বর্তমানে অফিসার প্রীতমকে দেখা যায় একটা ছেলেকে দৌড়ে জঙ্গলের ভিতর দিয়ে অ্যারেস্ট করে নিয়ে আসে। আনার পর গোকুল তাকে দেখে চিনে ফেলে আর জিজ্ঞাসা করে, তোর বোন ছাদ থেকে লাফ দিয়ে মারা গিয়েছিল তাই না? তখন ছেলেটা সেটা স্বীকার করে নেয়। মূলত এই ছেলেটা অর্ঘ্যর স্টুডেন্ট, সে আর্ট ক্লাস থেকে পালিয়ে যাচ্ছিল। এমন সময় প্রীতম তাকে ধরে নিয়ে আসে। অর্ঘ্যর স্টুডেন্টকে ধরে নিয়ে গেছে এই সংবাদ পেয়ে অর্ঘ্য থানায় আসে আর জিজ্ঞাসা করে, আমার ছাত্র কি অপরাধ করেছে? তখন প্রীতম জানায় তার ব্যাগ চেক করে তারা বুঝতে পেরেছে সে নকশাল বাহিনীর লোক। তো যাই হোক, অর্ঘ্য তার স্টুডেন্টের সঙ্গে দেখা করতে আসে আর তাকে নির্ভয় দিয়ে বলে, আমি তোমার পরিবারের মানুষকে দেখব আর তুমি অন্য কিছু। এই বলে সে তার দিকে একটা তাবিজ বাড়িয়ে দেয়। সেটা অর্ঘ্যের স্টুডেন্টের হাত বাড়িয়ে তার কাছে নিয়ে নেয়। অর্থাৎ অর্ঘ্য পুরোপুরি নকশাল বাহিনীর সাথে জড়িত আর এই তাবিজের ভেতর কিছু একটা লুকানো ছিল, যেটা খেয়ে অর্ঘ্যর স্টুডেন্ট আত্মহরণ করে, এতে করে যেন তাদের সত্যিটা কারো সামনে না আসে। এদিকে নয়নতারার কাছে একটা চিঠি আসে। এই চিঠিটা ছিল অরণ্যের চাচার। সেখানে অরণ্যের চাচা বলেছে তাদের সপরিবারে কলকাতায় চলে যেতে। এরপর দেখা যায় অর্ঘ্য নয়নতারাদের বাড়িতে আসে তার স্টুডেন্ট জেলে মারা যাওয়ার ব্যাপারে কথা বলতে। তখন নয়নতারা অর্ঘ্যকে জানায় অরণ্য তার কাছ থেকে পেইন্টিং শিখতে যাবে না, কারণ তারা ঠিক করেছে এখান থেকে কলকাতায় চলে যাবে তার চাচার কাছে। এমন সময় অনিও বলে কাবেরীও চাইতো তার মেয়ে পড়াশোনা করে অনেক বড় হোক, তাই তারাও কলকাতায় চলে যাবে আর ভালো একটা কলেজে অ্যাডমিশন নিবে। এসব কথা শুনে অর্ঘ্য নয়নতারার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় গোকুল অর্ঘ্যর সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসে, কিন্তু অর্ঘ্যকে না পেয়ে তার বাড়ির কেয়ারটেকারের সাথে কথা বলে। তখন গোকুলের সঙ্গে তার কুকুরটাও ছিল। হঠাৎ করে তার কুকুরটা জঙ্গলের ভেতরে একটা গাছের নিচ থেকে একটা পিস্তল খুঁজে নিয়ে আসে, যেটা দেখে কেয়ারটেকার বলে অর্ঘ্য খুব চমৎকার কারিগর, সে কত সুন্দর একটা খেলনা পিস্তল বানিয়েছে। এটা দেখে গোকুলের আরো সন্দেহ বাড়তে থাকে। এরপর গোকুল অর্ঘ্যর প্যারালাইসিস বাবার সঙ্গে কথা বলতে থাকে, বিভিন্নভাবে তাকে উত্তেজিত করার চেষ্টা করে। এমন সময় সেখানে অর্ঘ্য চলে আসে আর বাইরে থেকে দেখে গোকুল তার বাবার সঙ্গে এমন ভাবে কথা বলতে, যেটা দেখে সে ভীষণ রেগে যায় আর সেখানে এসে গোকুলকে ঘাড় ধাক্কা দিয়ে তার বাসা থেকে বের করে দেয়। তখনই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে মৃন্ময় একদিন অর্ঘ্যর বাসায় এসে তাকে অনেক বকাঝকা করতে থাকে। তাই অর্ঘ্য কাবেরীকে নিয়ে একটা জঙ্গলের ভেতরে এসে তার ভাইয়ের উপর রাগগুলো তার উপর ঝাড়তে থাকে আর এক পর্যায়ে দেখতে পায় কাবেরী তার কথা শুনে কান্না করছে, যেটা দেখে অর্ঘ্য দ্রুত কাবেরীকে বুকে জড়িয়ে ধরে। এখানে বোঝা যায় তাদের দুজনের ভিতর গভীর সম্পর্ক আছে। এর পরের দিন অনিয় যখন অর্ঘ্যর বাসায় তার জন্য খাবার নিয়ে আসে, তখন সে দেখতে পায় ভেতর থেকে দরজা দেওয়া।
এবং তার স্ত্রী কাবেরী অর্ঘ্যর বিছানায় তার সঙ্গে ইন্টিমেট হয়েছে, যেটা দেখে কোনো হাজবেন্ডেরই মাথা ঠিক থাকার কথা না। কিন্তু অনিও এসব দেখে সেখানে কাবেরীকে কোনো কিছু না বলে সোজা বাড়ি চলে যায়। বাড়িতে এমন বিধ্বস্তভাবে ঢুকলে নয়নতারা জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে, এত বিচলিত দেখা যাচ্ছে কেন, আর টিফিন বক্সটা ফিরিয়ে এনেছো কেন, ওদেরকে খাবার দাওনি? কিন্তু অনিও এসবের কোনো কথারই উত্তর না দিয়ে কাঁদতে কাঁদতে তার রুমে চলে যায়। এদিকে কাবেরী অর্ঘ্যর বেডে শুয়ে থাকা অবস্থায় জিজ্ঞাসা করে, তুমি আমাকে ভালোবাসো? এই প্রশ্নের উত্তরে অর্ঘ্য বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন কাবেরী তাকে বলে এখান থেকে পালিয়ে গিয়ে নতুন করে জীবন শুরু করতে। এক পর্যায়ে অর্ঘ্য তার কথায় এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর কাবেরী বাসায় আসলে শুরু হয় তার আর তার স্বামীর ভেতর তুমুল ঝগড়া, অশান্তি। তাদের ঝগড়ার এক পর্যায়ে দুজনে মারামারি করতে থাকে। অনিও অনেক রেগে যায়, এটা তো স্বাভাবিক। এই একটা বিষয়ে কোনো স্বামী তার স্ত্রীকে কোনো কারো সঙ্গেই সহ্য করতে পারে না। কিন্তু এত বড় অন্যায় করার পরও কাবেরী বিন্দুমাত্র অনুশোচনা না করে বরং অনিয়র সাথে চিৎকার চেঁচামেচি করে তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। সে বলে, আমি যা করেছি বেশ করেছি, নিজের চেহারা কখনো আয়নায় দেখেছো? এই কথা শুনতেই অনিয় রাগ করে কাবেরীকে একটা থাপ্পড় মারে। তখন মৃন্ময় বাড়িতে ফিরলে তাদের দুজনের ঝগড়া শুনে মৃন্ময় কাবেরীদের ঘরের দিকে ছুটে যায়। তখন নয়নতারা মৃন্ময়কে সেখান থেকে ঘরে নিয়ে আসে। মৃন্ময় কি হয়েছে সেটা জানতে চাইলে নয়নতারা বলে, অনিয় কাবেরী আর অর্ঘ্যকে ইন্টিমেট অবস্থায় দেখেছে। এই কথা শুনে মৃন্ময় অবাক হয়ে যায়। এমন সময় তাদের বাড়ির কাজের মেয়ে এসে বলে, এভাবে আর কতদিন একটা পুরুষ সহ্য করবে? তাছাড়া কাবেরীর মেয়ে তো অনিয়র নয়। তখন নয়নতারা কাজের মেয়েকে এখান থেকে চলে যেতে বলে। মৃন্ময় আবারও জিজ্ঞাসা করে, কাজের মেয়ে কি বলে গেল? আমি বিষয়টা বুঝতে পারলাম না। তখন তারা বলে, ও সত্যি কথাই বলেছে, কাবেরীর মেয়ে অনিয়ন নয়, অর্কর। আর এই হলো অর্ক আর অর্ঘ্যর বড় ভাই। অর্থাৎ কাবেরীর সম্পর্ক অর্ঘ্যর বড় ভাইয়ের সঙ্গে ছিল। সে দুই ভাইয়ের সঙ্গেই পরকীয়া সম্পর্কে জড়িয়েছিল। তো যাই হোক, দেখতে দেখতে অরণ্যর কলকাতায় যাওয়ার ডেট চলে আসে। যখন কলকাতায় যাওয়ার জন্য বের হচ্ছিল তখন সেখানে অর্ঘ্য আসে আর অরণ্যকে একটা বই দেয়। মূলত এই বইটা দিয়ে অর্ঘ্য অরণ্যকে ফাঁসানোর চেষ্টা করে। এদিকে গোকুল সার্চ ওয়ারেন্টি নিয়ে অর্ঘ্যর বাড়িতে এসে সবকিছু তছনছ করে সার্চ করতে থাকে। তখন সেখানে সে বন্দুক তৈরির বিভিন্ন এলিমেন্ট দেখতে পায়, যেটা দেখে গোকুলের সন্দেহ সঠিক মনে হয়। তারপর তারা এটাও জানতে পারে তাদের সঙ্গে অরণ্যও যুক্ত আছে, যার কারণে প্রীতম দ্রুত তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর মাঝ রাস্তায় এসে নয়নতারার গাড়ির সামনে তার গাড়িটা দাঁড় করায়। কিন্তু দেখা যায় তারা এতক্ষণে অরণ্যকে গাড়িতে তুলে দিয়ে এসেছে। এটা জানতে পেরে প্রীতম দ্রুত থানায় এসে অন্য থানার পুলিশকে অরণ্যর ব্যাপারে ইনফর্ম করে দেয়, যাতে তারা অরণ্যকে ধরে ফেলতে পারে। এদিকে দেখা যায় গোকুল প্রীতমের সাথে না গিয়ে অর্ঘ্যদের বাড়িতে থেকে যায় এবং গতদিনের মতো আবারও অর্ঘ্যর বাবার সঙ্গে বিভিন্ন কথা বলে তাকে উত্তেজিত করতে থাকে। তার কিছুক্ষণ পরেই আবারও অর্ঘ্য তার বাড়িতে এসে গোকুলের কুকুরটাকে বারান্দায় দেখতে পায়। তখন গোকুল বেরিয়ে এসে অর্ঘ্যকে সার্চ ওয়ারেন্টটা দেখিয়ে বলে, আমি সবসময় এখন এই বাড়িতে যাতায়াত করতে পারবো। এরপর সে চলে গেলে অর্ঘ্য দেখতে পায় তার সেই বানানো পিস্তলটা বাইরে পড়ে আছে। এটা দেখে সে বুঝে যায় তার ব্যাপারে গোকুল অনেক কিছু জেনে গেছে। অন্যদিকে অন্য থানার পুলিশ অরণ্যকে ধরার জন্য রাস্তা আটকে দাঁড়িয়ে থাকে। সেখানে বাসের ভিতর অরণ্যকে পেয়ে তারা অরণ্যকে ধরে নিয়ে আসে এবং অর্ঘ্যর দেয়া সেই বইটির ভিতর থেকে পিস্তল দেখতে পায়। এটা দেখে পুলিশের বুঝতে বাকি থাকে না অরণ্য নকশাল বাহিনীর লোক। এরপর রাস্তায় কিছু একটা হলে অফিসাররা সবাই গাড়ি থেকে নিচে নামলে অরণ্য এই সুযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ অফিসাররা তাকে কোনো মতেই ছাড়তে চায় না, যার কারণে দূর থেকে তারা অরণ্যের উদ্দেশ্যে গুলি চালায় আর এই গুলিতেই অরণ্য মারা যায়। এরপর যখন পুলিশ অফিসার প্রীতমকে এই ঘটনা জানানো হয় তখন প্রীতম খুব ভয় পেয়ে যায়, কারণ এখন সে নয়নতারাকে কি জবাব দিবে। তাই সে তার পুরো ফোর্সকে অর্ঘ্যর বাড়ির চারিদিক থেকে ঘিরে ফেলার নির্দেশ দেয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় মৃন্ময় রাগ করে অর্কের উপর গুলি চালিয়েছিল, কারণ সে তার বোনকে ভালোবাসার জালে ফাঁসিয়েছিল আর এটারই প্রতিশোধ নেওয়ার জন্য অর্ঘ্য অরণ্যকে ফাঁসিয়ে দেয়। অর্থাৎ এইভাবে অর্ঘ্য তার ভাইয়ের উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নেয় এবং বাড়ি এসে সে তার রুমে থাকা সমস্ত প্রমাণাদি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। আবার অতীতে দেখা যায় অর্ঘ্য আর কাবেরীর পালিয়ে যাওয়ার দিন কাবেরী দ্রুত করে তার সুটকেসটা গুছিয়ে নিয়েছিল। তখন সে তাদের বাড়ির কাজের মেয়েকে ডেকে কিছু টাকা দিয়ে বাজার থেকে কিছু একটা কিনে আনতে বলে, কারণ কাবেরী আগে থেকে জানতো
এখন তাদের বাড়িতে কেউ নেই আর সবার ফিরতেও অনেক দেরি হবে, যা করার তাকে এই সুযোগেই করতে হবে। কিন্তু কাজের মেয়েটা হঠাৎ জিজ্ঞাসা করে, তুমি সুটকেস গুছিয়ে কোথায় যাচ্ছ? এই কথা শুনে কাবেরী আগুন বরাবর রেগে ওঠে, তার উপর চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। এই থেকে মেয়েটার আর বুঝতে বাকি থাকে না কাবেরী কোথাও পালিয়ে যাচ্ছে। তাই সে উপায় না পেয়ে বাড়ি থেকে বেরিয়ে কাবেরীর কথা মতো বাজারে না গিয়ে সোজা মৃন্ময়ের থানায় চলে আসে আর কাবেরীর ব্যাপারে সবকিছু বলে দেয়। এই কথা শুনে মৃন্ময় দ্রুত বাসায় ফিরে এসে দেখতে পায় কাবেরী বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তখন মৃন্ময় বাধা দিলে সে তার উপর চিৎকার করতে থাকে, বলে তুমি জানো আমি অর্ককে ভালোবাসি আর আমার বাচ্চা অর্কর বাচ্চা, তাহলে তুমি ওকে কি করে মেরে ফেললে? এসব কথা শুনে এক পর্যায়ে মৃন্ময় অনেক রেগে যায়, কারণ সে দিনের পর দিন অন্যায় করার পরও তার ভিতরে কোনো অনুশোচনা ছিল না। তাই মৃন্ময় কাবেরীর গলা চেপে ধরে। এমন সময় দেখা যায় পেছন থেকে কেউ একজন তাকে গুলি করে দেয়, আর এটা হলো অর্ঘ। অর্ঘ কাবেরীকে দ্রুত এখান থেকে পালিয়ে যেতে বলে আর সে মৃন্ময়ের বুকে আবারও 3টা গুলি করে, অর্থাৎ এবারও সে তার ভাইয়ের খুনের প্রতিশোধ নিল। এরপর তারা যখন গাড়িতে করে যাচ্ছিল তখন অর্ঘ বলে, তোমার ভাই অন্যায়ভাবে অর্ককে মেরে ফেলেছে আর আজ সে তোমাকে মারতে যাচ্ছিল, তাই আমি এটা সহ্য করতে পারিনি। আর অপরাধীদের কোনো ক্ষমা হতে পারে না, বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই। তখন অর্ঘ জানায় সে তার পাসপোর্টটাকে বাসায় ফেলে রেখে এসেছে, তাই তারা পাসপোর্ট নিতে বাসায় যাবে আর শেষবারের মতো তার বাবাকে বিদায় জানাবে। তো দেখা যায় কিছুক্ষণ পর কাবেরী অর্ঘর বাবার কাছে আসে প্রণাম করতে। ঠিক তখন পেছন থেকে অর্ঘ একটা দড়ি দিয়ে কাবেরীর গলায় চেপে ধরে আর বলে, আমি বলেছিলাম না বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই। কারণ অর্ঘ জেনে গেছে কাবেরী তার ভাইয়ের সঙ্গেও সম্পর্ক করেছে। এদিকে সিন বর্তমানে ফিরলে প্রীতম নয়নতারাকে এসে তার ছেলের ঘটনাটা খুলে বলে। এটা শুনে নয়নতারা প্রীতমের প্রতি ভায়োলেন্ট হয়ে ওঠে, কারণ সে একে একে তার প্রিয় মানুষদেরকে হারিয়েছেন। এরপর নয়নতারাকে নিয়ে প্রীতমরা অর্ঘদের বাড়িতে আসে আর কেয়ারটেকারের কাছে জানতে পারে অর্ঘ তার গাড়ি নিয়ে কোথাও গেছে। এমন সময় সেখানে গোকুলের কুকুরটা এসে অস্বাভাবিকভাবে ডাকতে শুরু করে। তখন প্রীতমের পুরো টিম ওই কুকুরটাকে ফলো করে, কিন্তু নয়নতারা অর্ঘদের বাড়িতেই থেকে যায় এবং অর্ঘর পেইন্টিং রুমের দিকে যেতে থাকে আর তার পুরনো কথাগুলো মনে করতে থাকে। মূলত এই নয়নতারাও অর্ঘকে নকশাল বাহিনীর কাজে সাহায্য করত আর এখানে জানা যায় নয়নতারার সাথে অর্ঘরও কোনো একটা সম্পর্ক ছিল। অন্যদিকে প্রীতম রাস্তার মাঝখানে গোকুলের লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর একটু সামনে গেলেই দেখতে পাই অর্ঘর গাড়িটাও সামনে পড়ে আছে, কিন্তু গাড়ির ভিতর অর্ঘ নেই। মূলত অর্ঘ তার গাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর সে দেখতে পাই তার গাড়ির ভিতর গোকুল পেছনের সিটে লুকিয়েছিল তাকে ফলো করার জন্য। পেছন থেকে গোকুল অর্ঘকে তার গাড়ি থামাতে বলে। অর্ঘ কোনো মতেই তার গাড়ি থামায় না, তাই গোকুল পেছন থেকে অর্ঘর গলা চেপে ধরে। কোনো মতে অর্ঘ তার হাত থেকে সাড়া পেয়ে পিস্তল নিয়ে গোকুলকে বাইরে বের করে গুলি করে মেরে ফেলে। আর তখন অর্ঘ তার গাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার সময় গোকুল তার পিস্তল বের করে গাড়ির টায়ারে গুলি করে আর টায়ার পাংচার হয়ে যায়। সিন বর্তমানে আসলে দেখা যায় প্রীতম অর্ঘকে তার গাড়ির চারপাশে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তারা কোথাও তাকে খুঁজে পায় না। এদিকে নয়নতারা অর্ঘর পেইন্টিং রুমে সবকিছু আগুন জ্বালিয়ে দেয়। তখন সেখানে কাবেরীর লাশের একটা মৌমিতে রেখে সিমেন্ট দিয়ে সিল করে দেওয়া হয়েছিল আর সেখানে সে কাবেরীর ছবি পেইন্ট করে রাখে। এইভাবেই অর্ঘ নয়নতারাকে একটা ক্যানভাসে রেখেছিল। এরপর নয়নতারা বাইরে এসে বসে থাকে, তাকে দেখে খুব অসহায় মনে হচ্ছিল। এমন সময় হঠাৎ করে নয়নতারা তার চোখ দুটো বড় বড় করে তাকায় আর এই দৃশ্যের মধ্য দিয়েই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়। শেষে এসে নয়নতারা কাকে দেখেছিল সেটা আর জানা যায় না, তবে কি সে অর্ঘকে দেখেছিল? সেই সাথে কেউ কখনো জানলই না কাবেরীকে একটা মমির ভিতর রাখা হয়েছিল। আর শেষ পর্যন্ত প্রীতমরা অর্ঘর লাশ খুঁজে পেয়েছিল কিনা এসব কিছু জানতে হলে অবশ্যই দ্বিতীয় সিজনের জন্য অপেক্ষা করতে হবে। আর এই দ্বিতীয় সিরিজ আসলে আমি আবারও এক্সপ্লেন করব। সিরিজটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।